গল্প শুনবেন নাকি? আমি ঘড়ির দিকে তাকালাম। রাত মন্দ হয়নি, 10টার মতো বাজে। বাসায় ফেরা দরকার। আকাশের অবস্থাও ভালো না, গোল গোল করে মেঘ যাচ্ছে। আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি বললাম, আজ থাক, আরেকদিন শুনবো। রাত অনেক হয়েছে, বাসায় চিন্তা করবে। মিসির আলি হেসে ফেললেন। আমি বিস্মিত হয়ে বললাম, হাসছেন কেন? মিসির আলি হাসতে হাসতেই বললেন, বাসায় কে চিন্তা করবে? আপনার স্ত্রী কি বাসায় আছেন? আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। মিসির আলির পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্র ধরে সিদ্ধান্তে চলে যাবার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত। তবুও বিস্মিত হলাম। আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে। সন্ধ্যাবেলায় সে সুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে। একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলে মিসির আলির কাছে এসেছি। তবে এই ঘটনার কিছু বলিনি। আগ বাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানোর কোনো মানে হয় না। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ঝগড়া হয়েছে বুঝলেন কি করে? অনুমানে বলছি। অনুমানটাই বা কি করে করলেন? আমি লক্ষ্য করলাম আপনি আমার কাছে কোনো কাজে আসেননি, সময় কাটাতে এসেছেন। গল্প করছেন এবং আমার গল্প শুনছেন। কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না, অর্থাৎ কোনো কারণেই মন বিক্ষিপ্ত। আমি বললাম, ভাবি কেমন আছে? আপনি বললেন, ভালো। কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল। অর্থাৎ ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে। আমি তখন নিশ্চিত হবার জন্য বললাম, আমার সঙ্গে চারটা ভাত খান। আপনি রাজি হয়ে গেলেন। আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই। আপনার একা একা লাগছে বলেই আপনি এসেছেন আমার কাছে। তাই সিদ্ধান্তে আসার জন্য শার্লক হোমস হতে হয় না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায়। আমি কিছু বললাম না। মিসির আলি বললেন, চা চড়াচ্ছি, চা খেয়ে গল্প শুনুন, তারপর এখানে শুয়ে ঘুমিয়ে পড়ুন। খালি বাসায় একা একা রাত কাটাতে ভালো লাগবে না, তাছাড়া বৃষ্টি নামলো বলে। এটাও কি আপনার লজিক্যাল ডিসিশন? না, এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং। গরমে কষ্ট পাচ্ছি, বৃষ্টি হলে জীবন বাঁচে। তবে বাতাস ভারী, বৃষ্টি দেরি নেই বলে আমার ধারণা। বাতাসের আবার হালকা ভারী কি আছে? হালকা ভারীর ব্যাপার আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায়, বাতাস হয় ভারী। সেটা আমি বুঝতে পারি মাথায় চুলে হাত দিয়ে। জলীয় বাষ্পের পরিমাণ উপরে নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয়। শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম, আবার গরমকালে যখন তখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি, তখন অন্যরকম। আমার কাছে তো সবসময় একরকম লাগে। মিসির আলি ঘর ফাটিয়ে হাসতে লাগলেন। ভাবটা এরকম যেন এর চেয়ে মজার কথা আগে শোনেননি। আমি বোকার মতো বসে রইলাম, অস্বস্তি লাগতে লাগলো। খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যে এক ধরনের অস্বস্তি থাকে, নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মিসির আলি চায়ের পানি বসিয়ে দিলেন। শো শো শব্দ হতে লাগলো। এই যুগে স্টোভ প্রায় চোখে পড়ে না। মিসির আলি এই বস্তু কোথা থেকে জোগাড় করেছেন কে জানে। কিছুক্ষণ পর পর পাম্প করতে হয়, অনেক যন্ত্রণা।
চায়ের কাপ হাতে বিছানায় এসে বসা মাত্র বৃষ্টি শুরু হলো, তুমুল বর্ষণ। মিসির বললেন, আমার বেহেশতে যেতে ইচ্ছা করে না। কেন জানেন? জানি না। বেহেশতে যেতে ইচ্ছা করার কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই, এয়ার কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া। তাপ বাড়বেও না, কমবেও না, অনন্তকাল একই থাকবে। কোনো মানে হয়? আপনি কি বেহেশত দোজখ এসব নিয়ে মাথা ঘামান? না, ঘামাই না। সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান? হ্যাঁ, ঘামাই। খুব চিন্তা করি, কোনো কুল কিনারা পাই না। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন? বলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারেন না এমন কিছুই নেই, তিনি সব পারেন। অথচ আমার ধারণা তিনি দুটো জিনিস পারেন না যা মানুষ পারে। আমি অবাক হয়ে বললাম, উদাহরণ দিন। সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারে না, মানুষ পারে। আবার সৃষ্টিকর্তা দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারে না, মানুষ কিন্তু পারে, সে সন্তানের জন্ম দেয়। আপনি তাহলে একজন নাস্তিক? না, আমি নাস্তিক না, আমি খুবই আস্তিক। আমি এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে। ব্যাখ্যাতীত সব ঘটনা, যেমন স্বপ্নের কথা এটাই ধরুন, সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাতীত একটা ঘটনা। ব্যাখ্যাতীত হবে কেন? ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি। মোটেই চমৎকার ব্যাখ্যা করেননি। স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন। তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নের ব্যাখ্যা করলেন, অন্য দিক সম্পর্কে চুপ করে রইলেন। যদিও তিনি খুব ভালো করে জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না। তিনি এই নিয়ে প্রচুর কাজ করেছেন, কিন্তু প্রকাশ করেননি, নষ্ট করে ফেলেছেন। তার ছাত্র প্রফেসর ইয়ং কিছু কাজ করেছেন, মূল সমস্যায় পৌঁছতে পারেননি। বলতে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না। যেমন একটা লোক স্বপ্ন দেখলো হঠাৎ মাথার উপর সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল। স্বপ্ন দেখার দুদিন পর দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যান খুলে পড়ে গেছে। এই ধরনের স্বপ্নকে প্রিকনিশন ড্রিম বলে। এর একটাই ব্যাখ্যা, স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যা সম্ভব নয়। কাজেই এ জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতীত। আমি বললাম, এমন তো হতে পারে যে কাকতালীয়ভাবে মিলে গেল। হতে পারে, প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটে, তবে কাকতালীয় ব্যাপারগুলিকেও একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর থাকতে হবে। বুঝতে পারছি না। বোঝানো একটু কঠিন। আমি বরং স্বপ্ন সম্পর্কে একটা গল্প বলি, শুনতে চান? বলুন শুনি। ভৌতিক কিছু? না, ভৌতিক না, তবে রহস্যময় তো বটেই। আরেক দফা চা হয়ে যাক। হোক। কি ঠিক করলেন, থেমে যাবেন? বৃষ্টি বাড়ছে, আমি থেকে যাওয়াই ঠিক করলাম। মিসির আলি চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন। গল্প শুরু হলো। ছোটবেলায় আমাদের বাসায় খাবনামা নামে একটা স্বপ্নতত্ত্বের বই ছিল। কোনো স্বপ্ন দেখলে কি হয় সব এই বইয়ে লেখা। আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত। ঘুম থেকে উঠেই বলতেন, ও মিসির, বইটা একটু দেখতো, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানে কি বল। আমি বই নিয়ে বসতাম। দেখতো বাবা, গরুর স্বপ্ন দেখলে কি হয়। আমি বই উল্টে জিজ্ঞেস করলাম, কি রঙের গরু মা, সাদা না কালো? এই তো মুশকিলে ফেললি, সাদা না কালো খেয়াল নেই। সাদা রঙের গরু হলে ধনলাভ, কালো রঙের গরু হলে বিবাদ। কার সঙ্গে বিবাদ? তোর বাবার সাথে? লেখা নেই তো মা।
মা চিন্তিত হয়ে পড়তেন। স্বপ্ন নিয়ে চিন্তার তার কোনো শেষ ছিল না। আরও কত বিচিত্র স্বপ্ন যে দেখতেন। একবার দেখলেন দুটো অন্ধ চড়ুই পাখি। খাবনামায় অন্ধ চড়ুই পাখি দেখতে কি হয় লেখা নেই, কবুতর দেখতে কি হয় লেখা আছে। মার কারণে খাবনামা ঘাটতে ঘাটতে একসময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল। স্বপ্ন বিশারদ হিসেবে আমার নাম রটে গেল। যে যা দেখে আমাকে এসে অর্থ জিজ্ঞেস করে। এই পড়তে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে। সেই সঙ্গে মজার মজার কিছু জিনিস লক্ষ্য করলাম। যেমন অসুস্থ মানুষের সাধারণত খুব দুঃস্বপ্ন দেখে। বোকা মানুষের স্বপ্নগুলি হয় সুখী সরল ধরনের। বুদ্ধিমান মানুষরা খুব জটিল স্বপ্ন দেখে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায় দেখে, সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছে। সবার গায়ে ভালো ভালো পোশাক আশাক, শুধু সেই পুরোপুরি নগ্ন, কেউ তা লক্ষ্যও করছে না। মিসির আলি সাহেব কথা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন, এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন? আমি বললাম, না। একটা স্বপ্নই আমি বারবার দেখি। পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছি, খুব সহজ প্রশ্ন, সবগুলোর উত্তর আমার জানা। লিখতে গিয়ে দেখি কলম দিয়ে কালি বেরোচ্ছে না। কলমটা বদলে অন্য কলম নিলাম, সেটা দিয়েও কালি বেরোচ্ছে না। এদিকে ঘন্টা পড়ে গেছে। এটা খুব কমন স্বপ্ন, আমিও দেখি। একবার দেখলাম বাংলা পরীক্ষা, প্রশ্ন দিয়েছে অঙ্কের, কঠিন সব অঙ্ক। বান্দরের তৈলাক্ত বাসবে ওঠার অঙ্ক। একটা বাদরের জায়গায় দুইটা বাদর, একটা খানিকটা ওঠে, অন্যটা তার লেজ ধরে নিচে নিয়ে নামায়া। খুব খুব জটিল ব্যাপার। বাঁশির সবটা আকার তৈলাক্ত না, কিছুটা তেল ছাড়া। আমি বিস্মিত হয়ে বললাম, সত্যি কি এমন স্বপ্ন দেখেছেন? জি না, ঠাট্টা করে বলেছি। জটিল সব অঙ্ক ছিল, এইটুকু মনে আছে। যাই হোক, ছোটবেলা থেকে এইসব কারণে স্বপ্নের দিকে আমি ফুকলাম। দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম, তখন স্পেশাল টপিক নিলাম শ্রম। স্ট্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম। আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইনহর্ন, দুঃস্বপ্নের ব্যাপারে, যাকে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ বলা যেতে পারে। দুঃস্বপ্ন অ্যানালিসিসের তিনি একটা টেকনিক বের করেছেন, যার নাম সুইনহর্ন অ্যানালিসিস। সুইনহর্ন অ্যানালিসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তার কাছে ছিল। সেই ফাইল তিনি তার গ্রাজুয়েট ছাত্রদের দিতেন না। আমাকে তিনি খুবই পছন্দ করতেন। সম্ভবত সে কারণেই সেই ফাইলটা ঘাটার সুযোগ হয়ে গেল। ফাইল পড়ে আমি হতভম্ব। ব্যাখ্যাতীত সব ব্যাপার। একটা উদাহরণ দিই। নিউ ইংল্যান্ডের একটি 23 বছর বয়সী মেয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করলো। তার নাভিমূল থেকে একটা হাত বের হয়ে আসছে। স্বাভাবিক হাতের চেয়ে সরু লম্বা লম্বা আঙুল, হাতটার রং নীল, খুব তুলতুলে। দুঃস্বপ্নটা সে প্রায়ই দেখতে লাগলো। প্রতিবারে স্বপ্ন ভাঙতে বিকট চিৎকার। তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করতে হলো। প্রফেসর সুইনহর্ন রোগিণীর মনোবিশ্লেষণ করলেন, অস্বাভাবিক কিছু পেলেন না। মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইংল্যান্ডে। তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করলো তার নাভিমূল ফুলে উঠেছে, এক ধরনের নন ম্যালিগন্যান্ট গ্রোথ হচ্ছে। 1 মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করলো। টিউমারের মাথায় মানুষের হাতের আঙ্গুলের মতো 5টি আঙুল। আমি মিসির আলিকে থামিয়ে দিয়ে বললাম, ভাই, এই গল্পটা শুনতে ভালো লাগছে না, ঘেন্না লাগছে। এটা থাক। ঘেন্না লাগার মতোই ব্যাপার। ছবি দেখলে আরও ঘেন্না লাগবে। মেয়েটির ছবি ইংল্যান্ড জার্নাল অফ ডেসিনে আছে। ছবিটি দেখতেছেন? জি না। পিএইচডি প্রোগ্রামে গিয়েছি, পিএইচডি না করেই ফিরতে হলো। প্রফেসরের সঙ্গে ঝামেলা হলো।
যে লোক আমাকে এত পছন্দ করতো সেই বিষ্ণাচলে দেখতে লাগলো। এমএস ডিগ্রি নিয়ে ফিরে আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিংয়ের একটা ব্যবস্থাও হলো। ছাত্রদের অ্যাবনর্মাল বিহেভিয়ার পড়াই। সম্পর্কে বলি, স্বপ্ন সম্পর্কে। স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। ছাত্রদের বলি, তোমরা যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে বলবে। ছাত্ররা প্রায় এসে স্বপ্ন বলে যায়। ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না। সাপে তাড়া করেছে, আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে, এই জাতীয় স্বপ্ন। আমার ইচ্ছে হলো দুঃস্বপ্ন নিয়ে গবেষণার কাজ করব, সেই ইচ্ছে সফল হলো না। দুঃস্বপ্ন দেখছে এমন লোকজন পাওয়া গেল না। আমি গবেষণার কথা যখন ভুলে গেলাম তখন এলো লোকমান ফকির। লোকমান ফকিরের বাড়ি কুমিল্লার নবীনগরে। বয়স 30-35। শপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের চাকরি করে। দু একবার একটা ভাড়া বাড়ি করেছে কাঁঠাল বাগানে। বিয়ে করেনি, তবে বিয়ের চিন্তা ভাবনা করছে। তারা এক মামাতো বোনের সঙ্গে তার বিয়ের কথা হচ্ছে। মেয়েটিকে তার পছন্দ নয়, তবে অপছন্দের কথা সে সরাসরি বলতে পারছে না, কারণ তার এই মামা তাকে পড়াশোনা করিয়েছেন। ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো। আমি তাকে দেখে চমকে উঠলাম। মুখ পণ্ডুর বর্ণ, মৃত মানুষের চোখের মতো ভাবতেছেন চোখ। যৌবনের নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই নেই। ছেলেটি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিছুক্ষণ পরপরই চমকে উঠছে। সে ঘরে ঢুকি বিনা ভূমিকায় বলল, স্যার আপনি আমাকে বাঁচান। আমি ছেলেটিকে বললাম, বসো। পরিচয় নিলাম। হালকা কিছু কথাবার্তা বলে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তাতে খুব লাভ হলো বলে মনে হলো না। তার স্থিরতা কমলো না। লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতে পারছে না, খুব নড়াচড়া করছে। আমি বললাম, তোমার সমস্যাটা কি? ছেলেটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে প্রায় অস্পষ্ট গলায় বলল, স্যার আমি দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমি বললাম, দুঃস্বপ্ন দেখো না এমন মানুষ তুমি খুঁজে পাবে না। সাপে তাড়া করছে, বাঘে তাড়া করছে, আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছ, এগুলো তো খুব কমন স্বপ্ন। সাধারণত হজমের অসুবিধা হলে লোকজন দুঃস্বপ্ন দেখে। ঘুমের অসুবিধা হলেও দেখে তুমি শুয়ে আছো, মাথার নিচ থেকে বালিশ সরে গেল, তখন এরকম স্বপ্ন তুমি দেখতে পারো। শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে। আগুনে পোড়ার স্বপ্ন মানুষ কখন দেখে জানো? যখন পেটে গ্যাস হয়, সেই গ্যাসে বুক জ্বালা পোড়া করে, তখন সে স্বপ্ন দেখে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। স্যার আমার স্বপ্ন এরকম না, অন্যরকম। ঠিক আছে, গুছিয়ে বলো, শুনে দেখি কীরকম। ছেলেটির সঙ্গে কথা শুরু হলো। মুখস্থ বলে যাবার মতো বলে যেতে লাগলো। মনে হয় আগে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সাল দিয়েছে। কথা বলার সময় একবারও আমার চোখের দিকে তাকালো না, যখন প্রশ্ন করলাম তখনও না। প্রথম স্বপ্নটা দেখি বুধবার রাতে 11টার দিকে ঘুমোতে গেছি। আমার ঘুমের কোনো সমস্যা নেই, শোয়া মাত্র ঘুমিয়ে পড়তে পারি। সে রাতেও তাই হলো, বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে স্বপ্নটা দেখেছি। কি করে বুঝলে শোয়া মাত্র স্বপ্ন দেখেছ? জেগে উঠে ঘড়ি দেখেছি, 11টা 10। স্বপ্নটা বলো। আমি দেখলাম খোলামেলা একটা মাঠের মতো জায়গা, খুব বাতাস বইছে, শস্যের শব্দ হচ্ছে, রীতিমতো শীত লাগছে। আমার চারিদিকে অনেক মানুষ, কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না, ওদের কথা শুনতে পাচ্ছি।
হাসির শব্দ শুনছি, একটা বাচ্চা ছেলে কাঁদছে তাও শুনছি। বুড়ো মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে আবছাভাবেও দেখতে পাচ্ছি না। একবার মনে হলো আমি বোধ হয় অন্ধ হয়ে গেছি। চারিদিকে খুব তীক্ষ্ণ চোখে তাকালাম। মাঠ দেখতে পাচ্ছি, কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষজন দেখছি না। অথচ তাদের কথা শুনছি। হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল। বাতাসের শোষ শব্দ বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন এসেছে। তারা ভয়ে সবাই চুপ করে গেছে। আমার নিজেরও প্রচণ্ড ভয় লাগলো, এক ধরনের অন্ধ ভয়। তখন স্লেমা জড়িত মোটা গলায় একজন বলল, ছেলেটি তো দেখি এসেছে, মেয়েটি কোথায়? কেউ জবাব দিল না। খানিকক্ষণের জন্য বাচ্চা ছেলেটির কান্না শোনা গেল, সঙ্গে সঙ্গে থেমেও গেল। মনে হলো কেউ যেন তার মুখে হাত চাপা দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে। ভারী গলার লোকটা আবার কথা বলল, মেয়েটা দেরি করছে কেন? এত কেন দেরি? ছেলেটি তো বেশিক্ষণ রাখা যাবে না, এর ঘুম পাতলা হয়ে এসেছে, ও জেগে যাবে। হঠাৎ চারিদিকে সাড়া পড়ে গেল। একসঙ্গে সবাই বলে উঠল, এসেছে এসেছে, মেয়েটা এসেছে। আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। খুব রোগা একটা মেয়ে, অসম্ভব ফর্সা, বয়স 18-19। এলোমেলোভাবে শাড়ি পরা, লম্বা চুল, চুলগুলি ছেড়ে দেওয়া, বাতাসে উঠছে। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। সে অসংকোচে আমার হাত কাপা গলায় ধরে বলল, আমার ভয় করছে, আমার ভয় করছে। আমি বললাম, আপনি কে? সে বলল, আমার নাম নার্গিস। আপনি যা দেখছেন তা স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। একটু পরেই বুঝবেন। আগে এই স্বপ্নটা শুধু আমি একা দেখতাম, এখন মনে হয় আপনিও দেখবেন। মেয়েটা কাঁদতে শুরু করলো। আতঙ্কে অস্থির হয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাঁদতে কাঁদতেই বলল, আপনি কিছু মনে করবেন না, আমার ভয় লাগছে বলেই আমি এভাবে দাঁড়িয়ে আছি। এরা প্রতি মাসে একবার করে আমাকে এই স্বপ্নটা দেখায়। আমি বললাম, এরা কারা? জানি না, কিছু জানি না। আপনি থাকা কেন যেন একটু ভরসা পাচ্ছি, যদিও জানি আপনি কিছু করতে পারবেন না। কিছুই না, কিছুই না, কিছুই না। মেয়েটি হাঁপাতে শুরু করলো, আর তখন সে ভারী এবং স্লেমা জড়ানো কণ্ঠ চিৎকার করে বলল, সময় শেষ, দৌড়াও, দৌড়াও। সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল। আমার শরীরের প্রতিটি স্নায়ু থরথর করে কাঁপতে লাগলো। চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো, চারিদিক তীব্র আলো, এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না, এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম। এরা 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 কি? এরা মানুষ না, অন্য কিছু। লম্বাটে পশুর মতো মুখ, হাত পা মানুষের মতোই, সবাই নগ্ন। এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো। আমার কানে বাজতে লাগলো, দৌড়াও, দৌড়াও। আমরা দৌড়াতে শুরু করলাম। আমাদের পেছনে সেই জন্তুর মতো মানুষগুলিও দৌড়াচ্ছিল। আমরা ছুটছি মাঠের উপর দিয়ে। সে মাঠে কোনো ঘাস নেই, সমস্ত মাঠময় অযুত নিযুত লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো। সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তীব্র যন্ত্রণা।
চিৎকার করে উঠলাম আর তখনই ঘুম ভেঙে গেল। দেখি ঘামে সমস্ত বিছানা ভিজে গেছে। এই তোমার স্বপ্ন? জি। দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে? ঠিক 1 মাস পর। সে মেয়েটাও কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল? জি। একই স্বপ্ন না একটু অন্যরকম? একই স্বপ্ন। এবারও মেয়ের হাত ধরে দৌড়ালে? জি। প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল দ্বিতীয়বার হলো? জি। দ্বিতীয়বার কি মেয়েটি পড়ে এসেছিল? তুমি আগে এসে অপেক্ষা করেছিলে? জি না। দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল, আমি পরে এসেছি। দ্বিতীয়বারের স্বপ্নে তুমি রাত কয়টায় দেখেছ? ঠিক বলতে পারবো না, তবে শেষ রাতের দিকে দেখেছি। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হলো। দ্বিতীয়বার মোটা গলায় লোকটি কথা বলল? জি। লোকমান ফকির রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। সে অসম্ভব ঘামছে। আমি বললাম, পানি খাবে? পানি এনে দেব? জি স্যার দিন। আমি পানি এনে দিলাম। সে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেললো। আমি বললাম, স্বপ্ন ভাঙার পর তুমি কি দেখলে? তোমার 2টি পাই ব্লেডে কেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাই না? লোকমান হতভম্ব হয়ে বলল, জি স্যার। আপনি কি করে বুঝলেন? তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকলে, সেখান থেকে অনুমান করেছি। তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর। পা যদি না কাটতো তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না, বরং একটা মধুর স্বপ্ন হতো। কারণ স্বপ্নে একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে, যে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। 18-19 বছরের রূপবতী একটা মেয়ে, যার হাত ধরে তোমার সঙ্গে দৌড়ানো হচ্ছে। আমার কথার মাঝখানেই লোকমান ফকির পায়ের জুতো খুলে ফেললো, মোজা খুললো। আমি হতভম্ব হয়ে দেখলাম পায়ের তলা ফালা ফালা করে কাটা। তেমন কিছু সত্যি সত্যি ঘুরতে পারে আমি ভাবিনি। লোকমান ক্ষীণ গলায় বলল, এটি কি করে হয় স্যার? আমি ঠিক বুঝতে পারছি না, তবে স্বপ্নের ব্যাপারে পড়াশোনা যা করেছি তা থেকে তোমাকে একটা কথা বলতে পারি। ল্যান্ডভেড রিয়েকশন বলে একটা ব্যাপার আছে। ধরো তোমার একটা আঙুল পড়ে গেল, সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছাবে তখন তুমি তীব্র ব্যথা অনুভব করবে। আগে মস্তিষ্কে আঙুলটি পোড়ার অনুভূতি পায়, তারপর সেই খবর আঙুলে পৌঁছে, তখন আঙুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে। স্বপ্নের পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে, যেখান থেকে ইনফ্রারেড রিয়েকশনে শরীরের প্রভাব পড়তে পারে। এক লোক স্বপ্ন দেখতো তার হাতে কি যেন পিন ফোটাচ্ছে। ঘুম ভাঙার পর হাতে সত্যি সত্যি পিন ফোটার দাগ দেখা যেত। তোমার ক্ষেত্রেও হয়তো তাই ঘটেছে, তবে এমন ভয়াবহভাবে পা কাটার অভিসরণ এ সম্ভব বলে আমার মনে হয় না। তাহলে কি? আমি বুঝতে পারছি না। লোকমান ক্লান্ত স্বরে বলল, 1 মাস পর আমি স্বপ্নটা দেখি, কারণ পায়ের ঘাস শুকাতে 1 মাস সময় লাগে। আমি লোকমান ফকিরের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি এখন থেকে একটা কাজ করে ঘুমোতে যাবে, জুতো পায়ে দিয়ে। স্বপ্ন যদি তোমাকে দৌড়াতে হয়, তোমার পায়ে থাকবে জুতো, ব্লেড তোমাকে কিছু করতে পারবে না। সত্যি বলছেন? আমার তাই ধারণা। আমার মনে হচ্ছে জুতো পরলে তুমি স্বপ্নটাই আর দেখবে না। লোকমান ফকির চলে গেল। খুব ভরসা পেল বলে মনে হলো না। আমি তাকে বলে দিয়েছিলাম 1 মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আসে। সে এলো 1.5 মাস পর। তার মুখে আগের চেয়ে শুকনো, চোখ ভাবলেশীন, অথর্ব মানুষের মতো হাঁটছে। আমি বললাম, স্বপ্ন দেখেছ? জি না। জুতো পায়ে ঘুমোচ্ছ? জি স্যার। জুতো পায়ে দেওয়ার জন্যই স্বপ্ন দেখছি না। আমি হাসি মুখে বললাম, তাহলে তো তোমার রোগ সেরে গেল। এত মন খারাপ কেন? মনে হচ্ছে বিরাট সমস্যায় পড়েছি। সমস্যাটা কি?
লোকমান নিচু গলায় বলল, মেয়েটার জন্য মন খারাপ স্যার। বেচারি একা একা স্বপ্ন দেখছে, এত ভালো একটা মেয়ে কষ্ট করছে। আমি সঙ্গে থাকলে একটু ভরসা পায়। নিজের জন্য কিছু না, মেয়েটার জন্য খুব কষ্ট হয়। লোকমানের চোখে পানি এসে গেল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম। সে বলে কি? স্যার, আমি ঠিক করেছি জুতা পরবো না, যা হবার হবে। নার্গিসকে একা একা যেতে দিব না, আমি থাকবো সঙ্গে। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার, এত চমৎকার একটা মেয়ে। আমি স্যার থাকবো তার সঙ্গে। সেটা কি ভালো হবে? জি স্যার হবে, আমি তাকে ছাড়া বাঁচবো না। সে কিন্তু স্বপ্নের একটি মেয়ে, সে স্বপ্নের মেয়ে নয়। আমিও যেমন সেও তেমন, আমরা দুজন এই পৃথিবীতে বাস করি। সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে, তার পায়ে ব্লেডের কাটা। আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি, সেও নিশ্চয়ই ভাবে। শুধু আমাদের দেখা হয় স্বপ্নে। মিসির আলি সিগারেট ধরিয়ে বললেন, গল্পটি এ পর্যন্তই। আমি চেঁচিয়ে বললাম, এ পর্যন্ত মানে? শেষটা কি? শেষটা আমি জানি না। ছেলেটি ক্ষতবিক্ষত পা নিয়ে একবার এসেছিল। সে বলল, জুতো খুলে ঘুমানো মাত্রই সে আবার স্বপ্ন দেখে, স্বপ্নে মেয়েটির দেখা পায়। তারা দুজন খানিকক্ষণ গল্প করে, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। একসময় মানুষের মতো জন্তুগুলো চেঁচিয়ে বলে, দৌড়াও দৌড়াও। তারা দৌড়াতে শুরু করে। ছেলেটি আপনার কাছে আর আসেনি? জি না। ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কিছু জানেন? না, জানি না। তবে অনুমান করতে পারি ছেলেটি জানে জুতো পায়ে ঘুমোলে এই দুঃস্বপ্ন সে দেখবে না। তারপরেও জুতো পায়ে দেয় না, কারণ মেয়েটিকে একা ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব না। প্রেমের ক্ষমতা যে কি প্রচণ্ড হতে পারে, প্রেমে না পড়লে তা বোঝা যায় না। ছেলেটির পক্ষে এই জীবনে তার স্বপ্ন সঙ্গিনীর মায়া কাটানো সম্ভব না। সে বাকি জীবনে কখনো জুতো পায়ে ঘুমোবে না। সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না। দুঃস্বপ্ন হলেও সেটি একই সঙ্গে তার জন্য জীবনের মধুরতম স্বপ্ন। আপনার কি ধারণা নার্গিস নামের কোনো মেয়ে এই পৃথিবীতে সত্যি সত্যি আছে? মিসির আলি নিচু গলায় বলল, আমি জানি না। রহস্যময় এই পৃথিবীর খুব কম রহস্যের সন্ধান আমি জানি। তবে মাঝে মাঝে আমার কেন জানি এই মেয়েটির হাত ধরে একবার দৌড়াতে ইচ্ছা করে। আরেক দফা চা হবে? পানি গরম করব? এতক্ষণ শুনলেন ময়নাহের সঙ্গিনী ভয়ের দ্বিতীয় পর্ব। আসলে ভালোবাসার ব্যাপারটা খুব আছে, কেউ স্বপ্নে, কেউ বাস্তবে। ভালোবাসা মানুষের হাত ধরে রাখে, চোখে কিছু স্বপ্ন ধরে রাখে।